জন্য এক্সিস্টিং ক্রপিং প্যাটার্নে ফিট করার জন্য আমরা চ্যাং ব্যাং করতে পারি আর কি। এই কি হয়েছে এটা মিশে দাও একটু দেখি। ওকে আচ্ছা আমরা স্ক্রিন শেয়ারে যাই, আমরা ক্লাস শুরু করে দেব। স্ক্রিন শেয়ারে যাব, কেমনে যাব ওটা তো আসতেছে না। আচ্ছা দেখি আমরা শেয়ারে পরে যাই, আগে ওটা নিয়ে আসি, নিয়ে আসবো না। আচ্ছা আসলো, একটু দাঁড়ান আপনি, একটু দাঁড়ান। হয়েছে? আচ্ছা এই আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। Yes, sir. Sir. ভেরি গুড, বুদ্ধি হ্যাজ। আচ্ছা এবার দেখা যায়? জি স্যার। সাংঘাতিক ভাবে দেখা যায়। হ্যাঁ না বেশি সাংঘাতিক ভাবে দেখো না, দেখলেই হলো, ঠিক আছে? এই পোলাপান দেখা যায়? 189 আসছে কিন্তু সবাই আসেনি, তাহলে কি হবে? ইয়েস ওকে ওকে। আচ্ছা আমরা গত ক্লাসটাতে যদি আমরা ইয়ে করি, একটু রিওয়াইন্ড করি। আচ্ছা আমরা এখানে আমাদের টপিক ছিল সিডবেড প্রিপারেশন এন্ড রেজিং অফ সিডলিংস। হোয়াট ইজ সিডবেড? সিডবেড কারে বলে? আমরা তো ওই দিন বলেছি a seedbed or seedling bed is the local soil environment in which seeds are planted. আমরা বলছি a place or the কি or a land where we can grow seedling, we can manage seedling and we can কি মার্কেটিং দা সিডলিং। ঠিক আছে না? এখানে আরেকটু কথা আছে, ওপেন ইট কম্বাইন নট অনলি দ্য সয়েল বাট অলসো স্প্রে প্রিপেয়ার্ড কোল্ড ফ্রেম, হট বেড or raised bed used to grow the seedlings in a controlled environment into larger young plants before transplanting into a garden. কাজে আমরা বিভিন্ন ভাবে করতে পারি, যেমন এখানে আমরা দেখেছি, আমরা এখানে করছি মাটিতে আমরা যে সিড বেড করে থাকি, পানির উপরে সিড বেড করছি, এটা আমাদের বরিশাল পিরোজপুর অঞ্চলে করে থাকে। আমরা ট্রেতে করতে পারি, ইভেন অন দা গ্লাস হাউসের ভিতরে আমরা অন ট্রেতে আমরা সিড বেড করতে পারি, অর্থাৎ বিভিন্ন রকম জায়গায় আমরা সিড বেড করতে পারি। তাহলে সিড বেড এমন একটা জায়গা যেখানে চারা তৈরি করা হয়, চারার যত্ন নেওয়া হয় এবং চারা বিক্রয় করা হয়। দ্য প্লেস আর ল্যান্ড হোয়ার উই গ্রো সিডলিং, উই ম্যানেজ অর take care of the seedling and marketing of the seedling. Why should we grow seedling in the seed bed? To accommodate crops into the existing cropping pattern. Number one, coal crops, especially the coal crops which require low temperature induction. They should grow seedling in the seed bed and rather than transplanting in the main field. Like cabbage, cauliflower, nolkhal, kohlrabi, Brussels sprout, broccoli, etc., etc. And number three, we said 3 or 4, what I said, that it reduce seed cost. If we grow seedling in the seed bed and then planting in the main field, that's mean transplanting method, which required almost 50% seed required in sowing method. If we sow seed directly in the land, for example, if we sow onion in the land, it will require how much? 6 kilograms seeds. আমার মনে আমরা রেকর্ড করি নাই, তো রেকর্ড করব? রেকর্ড না করলে তো মুশকিল, রেকর্ড না করলে তো মুশকিল, তাই না? আচ্ছা রেকর্ডের অপশন তো আসে না, এই অপশন আসছে, অপশন আসছে, পল নট রেকর্ডের অপশন আসেনি।
আমি বুঝতেছি না why stop video, stop recording, video stop, security, poll, resume share, move. আচ্ছা এনিওয়ে আমরা ওইটা চলে যাই আর কি। আচ্ছা আমাদের সেকেন্ড ইয়েটা ছিল যে সাইট সিলেকশন আইডিয়াল সিট বেড। আমরা কি বলেছি? মাস্ট বি হাইল্যান্ড অ্যান্ড সেকেন্ড ওয়েল ড্রেন, ওয়েল কমিউনিকেটেড, ওয়েল প্রোটেক্টেড, শুড হ্যাভ একটা পয়েন্ট মনে বাদ গেছিল, অবশ্যই সানি প্লেস অর্থাৎ রৌদ্র জেলা, শুড হ্যাভ 2/3 অফ দ্য ডে শুড হ্যাভ দ্য সান, অর্থাৎ দিনে 2/3 সময় যেখানে কি হবে সূর্যের আলো থাকে। পানির সোর্স থাকতে হবে, শুড হ্যাভ দ্য ইরিগেশন সোর্স। এই সাইজ অ্যান্ড কম্পোনেন্টস আর আইডিয়াল সিড বেড, এটা আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে দেখো সাইড, আজকের টপিক মূলত এটা সাইজ। একটা আদর্শ বীজতলার সাইজ হবে 3 মিটার বাই 1 মিটার। সবাই শুনতেছো? জি স্যার। 3 মিটার বাই 1 মিটার। একটা আদর্শ বীজতলার সাইজ হবে 3 মিটার বাই 1 মিটার। 3 মিটার লম্বা আর হচ্ছে প্রস্থে 1 মিটার। আমরা ইচ্ছা করলে 3 মিটারের বেশি দিতে পারি, 10, 20, 30, 40 ডাজেন্ট ম্যাটার, কিন্তু তখন আর আদর্শ বীজতলা থাকবে না। আদর্শ বীজতলা অবশ্যই 3 মিটার বাই 1 মিটার। এখন প্রস্থে 1 মিটারের বেশি কোনো অবস্থাতেই দেওয়া যাবে না। কারণ কি? কারণ হচ্ছে প্রস্থ যদি 1 মিটারের বেশি দাও তাহলে উভয় পাশ থেকে তুমি অন্তর্বর্তীকালীন পরিচর্যা করতে পারবা না। 1 মিটার হচ্ছে কি আমি এই পাশে বসে, এই পাশে 2 পাশে বসে আমি হাত বাড়াই আমি কিন্তু পরিষ্কার করতে পারবো, উইডিং করতে পারবো, মালচিং করতে পারবো, গাছের যত্ন নিতে পারবো। যদি 1 মিটারের বেশি প্রস্থ হয় তখন হয়তো দেখা যায় একটা পা উঠায় বসতে হবে। একটা পা যদি তোমার এই সিডলিং এর উপরে একটা পা যদি উঠায় দাও তাহলে কি হবে? কতগুলো সিডলিং নিহত হবে আর কতগুলো সিডলিং তোমার আহত হয়ে যাবে। এই যে সিডলিং গুলো যদি এখানে 1 মিটার আছে, 1 মিটারের বেশি যদি হয়ে যায় তখন কিন্তু তোমাকে এর উপর পা উঠাই দিতে হবে। পা উঠাইলে কি হবে? এই পায়ের নিচে বেশ কিছু চারা মারা যাবে। এই জন্য প্রস্থ 1 মিটারে, আর উঁচু হবে তোমার 21 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? হ্যালো, 21 সেন্টিমিটার। 21 সেন্টিমিটার। 21 সেন্টিমিটার। তার 3 ভাগ করি। এখন নিচে 7 সেন্টিমিটার থাকবে 100% ভাঙা ইটের গুঁড়া, অথবা যেটাকে সেপটিন বলে বা ব্রোকেন ব্রিক্স, অথবা পাথর, নুড়ি পাথর দিতে হবে। আর তার লোয়ার মোস্ট লেয়ার, একেবারে শেষ লেয়ারে থাকবে হচ্ছে ব্রিক্স, 100% ব্রিক্স, সেপটিন অর ব্রোকেন ব্রিক্স অর গ্রাভেল, পাথর। তারপর মাঝের লেয়ার থাকবে 7 সেন্টিমিটার, কি থাকবে? 50% স্যান্ড অ্যান্ড 50% লোমি সয়েল। আর টপ মোস্ট লেয়ারে থাকবে তোমার 50% ওয়েল ডিকম্পোজড কাউড্যাং অথবা অর্গানিক ম্যাটার আর 50% লোমি সয়েল। আমি আবারও বলি, উপরের লেয়ারে থাকবে 50% ওয়েল ডিকম্পোজড কাউড্যাং অর অর্গানিক ম্যাটার, 50% লোমি সয়েল। মিডিল লেয়ারে থাকবে হচ্ছে 50% স্যান্ড অ্যান্ড 50% লোমি সয়েল। একটা লোয়েস্ট লেয়ারে থাকবে হচ্ছে 100% ব্রিক্স আর সেপটিন আর ব্রোকেন। এখন এখানে কথা আছে হোয়াই অ্যান্ড হোয়াই, কেন আমরা এই নিচে 100% খোয়া দেব একটা আদর্শ বীজতলায়, বা ব্রিক্স দেব বা নুড়ি পাথর দেব? কেন দেব? স্যার ড্রেনেজ সিস্টেমের জন্য। হ্যাঁ স্যার ড্রেনেজ সিস্টেমের জন্য। এক্স্যাক্টলি, ড্রেনেজ তৈরি হয় না, ফর ইজি অ্যান্ড কুইক পার্কুলেশন অফ ইরিগেশন ওয়াটার অ্যান্ড অর রেন ওয়াটার। অর্থাৎ হঠাৎ যদি বৃষ্টি হয় এখানে এবং প্রচুর পরিমাণে যে ইরিগেশন ওয়াটার দেয়, যাতে দ্রুত পানিটা নিঃসরণ মানে কি? পার্কুলেশন, অর্থাৎ দ্রুত যাতে পানিটা বাড়ে। কারণ এই বীজতলায় যদি পানি জমে যায়, স্ট্যাগনেন্ট কন্ডিশন হয়, জলাবদ্ধতা হয়, তাহলে চারা গাছগুলো নষ্ট হয়ে যাবে, মরে যাবে, গোড়া পচে যাবে, এবং ড্যাম্পিং অফ ডিজিজ হবে, ফুটরট ডিজিজ হবে, নানান কিছু হবে। এই জন্য আমরা পাথর দিচ্ছি যাতে বৃষ্টি যদি অতিরিক্ত হয়
বা ইরিগেশন ওয়াটার হঠাৎ যদি বেশি পড়ে যায় দ্রুত যাতে নিঃসরণ হয়ে যায়, অর্থাৎ পার্কুলেশন, তার মানে কুইক পার্কুলেশন অফ দা ইরিগেশন, এক্সেস ইরিগেশন অ্যান্ড অর রেন ওয়াটার হতে পারে। এই জন্য আমরা সেকেন্ড লেয়ারে স্যান্ডও 50% একই নিয়মে দিচ্ছি, একই উদ্দেশ্য। স্যার আগের প্রশ্নটা কি বলছেন একবার বলেন তো স্যার, আগের প্রশ্নটা আগে আবার কি প্রশ্ন? মানে স্যার এই যে এখন যেটা বললেন স্যার ওটা প্রশ্নটা কিভাবে আসবে স্যার? প্রশ্নটা কিভাবে, আমরা কেন 100% নিচের লেয়ারে 100% ব্রিক্স আর সেপ্টিন বা ব্রোকেন ব্রিক্স বা গ্রাভেল নুড়ি পাথর কেন দিচ্ছি? ফর ইজি অ্যান্ড কুইক পার্কুলেশন অফ এক্সেস রেন ওয়াটার অ্যান্ড অর ইরিগেশন ওয়াটার। ক্লিয়ার? ইয়েস স্যার। অর্থাৎ ড্রেনেজ, আমরা তো ড্রেনেজ বলতে সারফেসলি পানি চলে যাওয়া, দুই পাশে ড্রেন থাকবে চলে যাওয়া, কিন্তু স্ট্যান্ডিং পানি অনেক সময় ড্রেনেজ নাও হইতে হবে, স্ট্যান্ডিং পানি যাতে দ্রুত নিঃসরণ হয় অর্থাৎ মাটির নিচে চলে যায়, যেটাকে বলতেছে পার্কুলেশন, অর্থাৎ কুইক পার্কুলেশন অফ এক্সেস ওয়াটার ইরিগেশন অ্যান্ড অর রেন ওয়াটার। হঠাৎ জোরে বৃষ্টি হলো, সারফেস ওয়াটার চলে গেলে কিন্তু কিছু ওয়াটার তো টপ সয়েলে থাকবে, সেটা যাতে দ্রুত নিঃসরণ হয় এই জন্যে আমরা পাথর দিচ্ছি বা মিডিল লেয়ারে 50% আমরা স্যান্ড দিচ্ছি। ক্লিয়ার? মিডিল লেয়ারে আর কি দিচ্ছি? 50% লোমি সয়েল, টপ লেয়ারে 50% লোমি সয়েল অ্যান্ড 50% ওয়েল ডিকম্পোজড কার্বন অর অর্গানিক ম্যাটার। এখানে একটা কথা আছে, কেন আমরা ওয়েল ডিকম্পোজড অর্গানিক ম্যাটার বলতেছি, অর্থাৎ উত্তম রূপে পচা গোবর সার অথবা জৈব সার কেন বলতেছি? কারণ হচ্ছে আমরা যদি বীজতলাতে কাঁচা গোবর দেই, র কাউডাং দেয় বা র অর্গানিক ম্যাটার, তাহলে কি হবে? এটা টক্সিক গ্যাস ইভলভ করবে, অর্থাৎ দেওয়ার পরে এটা যখন কি হবে ডিগ্রেডেশনে যাবে, তাই না, তখন এটা টক্সিক গ্যাস, বিশেষ করে মিথেন গ্যাস হবে। এই মিথেন গ্যাস তোমার চারার জন্য, বেবি গাছের জন্য ক্ষতিকারক। কাজে কোনো অবস্থাতে কাঁচা গোবর সার দেওয়া যাবে না। কাঁচা গোবর সার বা কাঁচা জৈব সার দিলে যেটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হবে সেটা হচ্ছে টক্সিক গ্যাস, মিথেন গ্যাস হইতে পারে, কার্বন মনোক্সাইড গ্যাস হইতে পারে, এগুলো গাছের জন্য ক্ষতিকর। আর কি কাঁচা গোবর সার দিলে আর কি হইতে পারে? সয়েল টেম্পারেচার বেড়ে যাবে, অর্থাৎ মাটির তাপমাত্রা বেড়ে যাবে, যেটা ওই ইয়াং প্লান্ট, বেবি প্লান্টের জন্য সহ্যনীয় হবে না। আর কি হবে? কাঁচা গোবর সার বা কাঁচা জৈব সার দিলে ওখানে নানান রকমের পোকা মাকড় রোগ বালায় আসে, বিশেষ করে ডাং বিটিল, গোবরে পোকা চলে আসে, ডাং বিটিল, এটা গাছের বিশাল ক্ষতি করে। কাজে এখানে একটা কোশ্চেন, হোয়াই শুড উই অ্যাপ্লাই oil decomposed cow dung and or organic matter? That's mean to save the plants from toxic gases and to save the plants from detrimental or dangerous pests and diseases and to save the plants from কি আরেকটা কি বলেছি পয়েন্ট? soil হাই টেম্পারেচার। হ্যাঁ, হাই টেম্পারেচার। এই ঠিক আছে না? এই কোশ্চেন গুলো আসছে। এখানে আসলে why the width of the seed bed should not exceed 1 meter. That's mean to done the intercultural operation from the both side of the bed, avoiding the key intercultural operation doing on the bed or stepping on the bed, etc. Why we apply 100% bricks or 50% sand? For easy and quick percolation of irrigation and or rain water. Clear? এখন আসো, এখন এই বীজতলা 3 মিটার বাই 3 মিটার বাই 1 মিটারে বীজ কট্টক করে বীজ দিব আমরা। তোমার টমেটো যদি বীজ হয় প্রতি হেক্টরে 130 থেকে 140 গ্রাম লাগে। ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি এগুলোতে 130 থেকে 140 গ্রাম লাগে। কিন্তু 3 মিটার বা 1 মিটারে 10 থেকে 12 গ্রাম সিড দিতে হবে। কত গ্রাম?
3 স্কয়ার মিটারে কত গ্রাম সিড দিতে হবে? 10 থেকে 12 গ্রাম। গ্রাম। ভেরি গুড, বুদ্ধি হ্যাস, এক্সট্রিম বুদ্ধি হ্যাস। এই 10 থেকে 12 গ্রাম সিড খুবই অল্প, খুবই অল্প। কাজেই আমরা এই বীজের থেকে 10 থেকে 12 গ্রাম বীজের সাথে আমরা 10 টাইমস বা 20 টাইমস শুকনা বালু মিশায় দিই, দিয়ে তারপর যদি আমরা সোয়িং করি তাহলে আশা করি যে ইউনিফর্মলি আমরা এখানে ফেলতে পারবো। আমার কথা বুঝছো? আমরা যদি 10 থেকে 12 গ্রাম আমরা ফেলি, বিশেষ করে আমরা লেম্যান যারা অভিজ্ঞ নাই, তারা যাবে যে এক জায়গায় বেশি পড়ে গেছে আর এক জায়গায় কম পড়ে গেছে। যদি আমরা 10 টাইমস বালুর সঙ্গে যদি মিশিয়ে নেই তাহলে অনভিজ্ঞ হইলেও আশা করা যায় পুরা 10 টাইমস মানে প্রায় 100 গ্রাম বা 120 গ্রাম আমার ভলিউম হচ্ছে। ওটা আমি যদি এখানে শো করে দেই তখন দেখা যাবে মোটামুটি ইউনিফর্মলি আমরা শো করতেছি এটা। তারপর বীজগুলো শো করার পর হাত দিয়ে খামচিয়ে বীজগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেব, কিন্তু খামচানো যেন ওরাং ওটানের মতো না হয়, বেশি বড় খামচানো না হয়, কারণ বীজ যদি মাটির নিচে চলে তাহলে অনেক সময় জার্মিনেট করে আলোর মুখ দেখবে না, বা অনেক সময় জার্মিনেট করলে দুর্বল হয়ে যাবে। মোটামুটি ধরে নিতে হবে বীজগুলো 1/2 সেন্টিমিটারের ভিতরে যেন থাকে, 1/2 সেন্টিমিটারের ভিতরে যেন বীজগুলো থাকে। এখন আমার এই কার্সার দেখা যায় কিনা? কার্সার দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই যে আমার বীজগুলো দেওয়ার পরে আমরা এই চারদিকে, বেডের চারদিকে একটু সয়েল ইনসেক্টিসাইড দিয়ে দিতে পারি। কি ইনসেক্টিসাইড? সয়েল ইনসেক্টিসাইড। এটা চলে গেল কেন বুঝলাম না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অসুবিধা না, চলে গেল আবার আসবে। হ্যাঁ, সয়েল ইনসেক্টিসাইড কেন দিব বলো দেখি? আমরা ডাস্ট বান বা সেভিং ডাস্ট বা ফিনিশ পাউডারও দিয়ে দিতে পারি এই চারদিকে অল্প করে। পুরা জমিতে দিতে পারলে মিশিয়ে ভালো হতো, কিন্তু অত পয়সার দরকার নাই। আমরা চাঁদে কেন দিচ্ছি বলো দেখি? আমরা বীজতলাতে বীজ ফেলি সাধারণত অক্টোবরের শেষে বা নভেম্বর শেষে, বিশেষ করে শীতকালীন সবজি। এই সময় হচ্ছে পিঁপড়ার সঞ্চয়ের সময়। আমরা কবিতা পড়ছে না, পিপিলিকা পিপিলিকা দলবল সারি একা, কোথা যাও ভাই বলে না, শীতের সঞ্চয়। হ্যাঁ পড়ছো? শীতের সঞ্চয়। এখন আমি যে বীজগুলো দিলাম ভেরি এক্সপেন্সিভ। তুমি জানো বাঁধাকপি 1 কেজি বীজের দাম প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা। টমেটো 1 কেজি বীজের দাম কত জানো? যদি এটা বিএল 645 হয় 95,000 টাকা। তো এই বীজ যদি পিঁপড়া নিয়ে যায় না বলে চায়, তাহলে তোমার তো চারা হবে না, গাছ হবে না। কাজে টু প্রোটেক্ট পিঁপড়া আমরা চারদিকে একটু হালকা সয়েল কীটনাশক অর্থাৎ পাউডার জাতীয় কীটনাশক দিলে পিঁপড়ার ভিতরে ঢুকবে না। কাজে আমার বীজগুলো সেফ হবে। প্রোটেকশন ভেরি ইম্পর্টেন্ট। এই গেল মোটামুটি আমাদের। আচ্ছা, বীজ তলাতে এখন পরিচর্যাটা কি হবে আমাদের? পরিচর্যাটা হচ্ছে যে বীজটাকে মাটিতে দেওয়ার পরে এটাকে পলিথিন দিয়ে অথবা কলা পাতা দিয়ে বা চাটাই দিয়ে ঢেকে দিতে হবে 2-3 দিন। কেন? যাতে ময়েশ্চার কনজারভেশন থাকে। ময়েশ্চার কনজারভেশন থাকে, বীজগুলো যেই না জার্মিনেশন শুরু হলো তখন কলার পাতা অথবা খড় অথবা চাটাই বা পলিথিন সরিয়ে দিতে হবে। এইবারে বীজগুলো চারাগুলো উঠতে থাকবে। ঠিক আছে? মাঝে মাঝে ইরিগেশন দিতে হবে, মাঝে মাঝে পানি দিতে হবে, তাই না? কারণ বেবি, আমাদের বাচ্চারা যেরকম ঘন ঘন পানি খায় তেমনি আমাদের বেবি চারাও কিন্তু ঘন ঘন পানি খাবে। কাজে আমাদের ঘন ঘন পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে এক্সেস পানি দিলে কিন্তু আবার গাছের গোড়া পচে যাবে। ঠিক আছে? তারপরে পোকামাকড় দমন করিতে হইবে, অর্থাৎ মাঝে মাঝে ফাঞ্জিসাইড স্প্রে করতে, মাঝে মাঝে কীটনাশক স্প্রে করতে হবে যাতে পোকায় না খেয়ে যায়। তারপরে তোমার সবজি অনুযায়ী 30, 40, 50, 60 দিন বয়সের চারা নিয়ে আমরা মাঠে লাগিয়ে দেব। এই মোটামুটি আমাদের বীজতলা প্রিপারেশন অ্যান্ড রেজিং অফ সিডলিংস। এটা হচ্ছে আমাদের ভেরি ইম্পর্টেন্ট টপিক। আমাদের এই কোশ্চেন
পরীক্ষায় পড়ার সম্ভাবনা নাই অথবা আছে, পড়তেও পারে নাও পড়তে পারে, কিন্তু পড়তে হবে। এখানে আমি আবার রিপিট করি, হোয়াট ইজ সিট বেড, why should we grow seedling in the seed bed, site selection of ideal seed bed, and কি বলছি preparation of the seed bed, size of the seed bed, তাই না, and take care of the seed bed. These are all about seed bed. এরপরে কামিং ক্লাসে আমরা আলোচনা করব মেথডস অফ প্লান্টিং ভেজিটেবল ক্রপস, মেথডস অফ প্লান্টিং ভেজিটেবলস ক্রপস। আমাদের আর 3টা ক্লাস হইলে আমার টপিক মোটামুটি শেষ হয়ে যাবে। তো আশা করি তোমরা লেভেল 1 এ, লেভেল 2 তে, লেভেল 1 পোলাবান কথা কম বল, লেভেল 1 এর কি পরীক্ষা হয়েছে? হয়নি। লেভেল 1 এর কি পরীক্ষা হয়েছে? না, পরীক্ষা হয়নি স্যার। স্যার কোনো পরীক্ষা হয়নি। আচ্ছা, কোনো পরীক্ষা, লেভেল 1 2 শুরু করে দিছি, তাই না? 3 তারিখ থেকে। কি সাংঘাতিক ভালো কথা, অসুবিধা নাই, আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আশা করতেছি মার্চে হয়তো ফিজিক্যাল হয়তো ইউনিভার্সিটি খুলে যাবে, সবাই এই কথাটা আশা করতেছি। ইনশাল্লাহ খুলে গেলে আমরা থিওরি ক্লাসটা এগিয়ে রাখতেছি, খোলার পরে 1 মাসের মধ্যে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে? দিয়ে আমরা আগে লেভেল 1 এর 1 এর পরীক্ষা নিয়ে নেব, তারপর লেভেল 1 2 এর পরীক্ষা নেব, ঠিক আছে? আমরা চেষ্টা আমাদের হ্যাঁ স্যার, আমাদের এক্সাম তাহলে কবে নাগাদ হতে পারে? তোমাদের এক্সাম ধরো 2021 এ হইতে পারে, 2022 এ হইতে পারে, 2023 এ হইতে পারে। না স্যার, আমাদের লেভেল 1 সেমিস্টার 1 এর যে এক্সাম, আনসার্টেন। আমি বলতেছি we are expecting university will be open or hall will be open in the month of March. আশা করতেছি, সম্ভাবনা আছে, কথাবার্তা চলছে, বলা বলি হচ্ছে, কাজে যদি না খুলে, তাই না? এন্ড খুলতেছে তো গত 18 মার্চের পর থেকেই তো খুলতেছে, আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, এরকম তো সরকার তোমার এক্সটেন্ড করে যাচ্ছে, লকডাউন বাড়াইতেছে, লকডাউন কমাইতেছে, ইত্যাদি ইত্যাদি। যদিও মাস্কের জন্য তোমার কড়াকড়ি জরিমানা হচ্ছে, কিন্তু যারা জরিমানা করে তাদের মুখে অনেক সময় মাস্ক থাকে না। কি সাংঘাতিক ভালো কথা। তো এখন আমরা আশা করতেছি এই ঠান্ডাটা চলে গেলে মার্চ মাসে হয়তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে, তখন ইনশাল্লাহ ফিজিক্যাল আসলে তো আমরা চেষ্টা করব দরকার রাত্রে, বুঝছো, ঈশান নামাজ পড়ে তাহাজ্জুদ পর্যন্ত ক্লাস নেব। অসুবিধা আছে? না স্যার, কোনো সমস্যা নাই, কোনো রাত জেগেই থাকে। আমরা চেষ্টা করব বাবা যত এবং দ্রুততম সময়ে আমরা যাতে পরীক্ষাগুলো নিয়ে তোমাদেরকে আমরা এগিয়ে দিতে পারি। তোমাদের কি ছিল, জানুয়ারি জুন হচ্ছে 1-1 ছিল নাকি? না, ডিসেম্বর না, জুলাই ডিসেম্বর ছিল 1-1 1-2 স্যার, 1-2 ডিসেম্বর পর্যন্ত ছিল না, সেটা এখন আমরা চলে আসছি না। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব খুললে পরে, আল্লাহ আল্লাহ করো সবাই মিলে যে আমরা যাতে খুলে যাই, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার, টমেটোর হচ্ছে প্রতি হেক্টরে 130 থেকে 40 কেজি বীজ দিতে হয়। গ্রামে কেজি হইলে তো তোমার একেবারে মাথায় বাড়ি দিয়ে 3.5 কেজি ওজনের দিয়ে দিবে। 1 কেজি ওজনের দাম, 1 কেজি টমেটো সিডের দাম 95,000 টাকা। তো 130 কেজি হলে তুমি টমেটো কি করবা, কয় টাকা করে বেচবা? 130 গ্রাম প্রতি হেক্টরে, 130 থেকে 40 গ্রাম। স্যার কোশ্চেন আছে একটা। হ্যাঁ স্যার, আপনি বলছিলেন না যে why an ideal seed bed wide 1 মিটার, এটার অ্যানসারটা একবার বলেন তো, লিখতে পারি নাই তখন। কেন না বুঝার কি আছে? স্যার লিখতে পারি নাই তখন। ছবিতে দেখো, এই যে 1 মিটার, তোমার হাত কয় মিটার? স্যার 1.5 মিটার। হ্যাঁ 1.5। আর তুমি এখানে বসে এই অর্ধেকটা নিরাইলা, আবার এখানে বসে অর্ধেকটা নিরাইলা, ঠিক আছে? জি স্যার। কি ঠিক আছে? নিলাম। হ্যাঁ, এখন যদি 1 মিটারের বেশি হয়, তাই না, 1 মিটার বেশি ধরো 1.5 মিটার হলো,
তাহলে জি কি স্যার। তুমি দুই পাশ থেকে নিরাইতে পারবা? না স্যার। তোমাকে এরপর এক পা দিতে হবে। তোমার 82 ওজনের একটা পায়ের নিচে কতশো গাছ মৃত্যুবরণ করিবে, ইন্তেকাল ফরমে কতশো গাছ আহত হইবে খবর আছে? না স্যার। এই জন্য যদি 1 মিটার হয় তাহলে তুমি উভয় পার্শ্বে বসিয়া অন্তর্বর্তীকালীন পরিচর্যা করিতে পারো উইদাউট ইনজুরি অর ডিস্টার্বিং টু দা ইয়াং প্লান্টস। এই জন্য 1 মিটার। তুমি লং অর্থাৎ দৈর্ঘ্যে বাড়াইতে পারো, কিন্তু তখন কিন্তু আদর্শ থাকবে না। আদর্শ হচ্ছে 3 মিটার পর্যন্ত। এরপর তুমি 20 মিটার করো, 40 মিটার করো, 60 ডাজেন্ট ম্যাটার, সেটা আদর্শ থাকবে না, বা তাহলে 20 তলা থাকবে। কাজে 20 তলা প্রস্থটা আমরা স্ট্রিক্টলি বলছি the wide 1 meter should not be exceeded. Why? To do the intercultural operations from both sides without disturbing the standing young plants. Clear? জি স্যার। আর কোন কোশ্চেন আছে? 3 মিটার স্কয়ার মধ্যে হচ্ছে 10 থেকে 12 গ্রাম সিড দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, 3 স্কয়ার মিটার মানে এইটার মধ্যে 3 মিটার বাই 1 মিটার মধ্যে 10 থেকে 12 গ্রাম সিড সবার না বলি। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, কেল, ক্যালাড, ব্রাসেলস স্প্রাউট, নলখল, খলরবি, এগুলো 10 থেকে 12 গ্রাম। যদি মরিচের বীজ হয় 12 থেকে 15 গ্রাম। আমার কথা বুঝছো? 12 থেকে মরিচের, বেগুনের বিচিও 12 থেকে 15 গ্রাম। বেগুন আর মরিচের বিচি 12 থেকে 15 গ্রাম। আর হচ্ছে গা ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, কেল, ক্যালাড, ব্রোকলি, ব্রাসেলস স্প্রাউট, এগুলো হচ্ছে 10 থেকে 12 গ্রাম। টমেটো 10 থেকে 12 গ্রাম। ক্লিয়ার? স্যার বীজতলা কি ধরনের ফাঞ্জিসাইডস ব্যবহার করব? বীজতলাতে আমরা সাধারণত কপার ফাঞ্জিসাইড দিয়ে থাকি। কুপ্রাভিট হইতে পারে, কপার অক্সিক্লোরাইড হইতে পারে, বা বৌদ্ধ মিক্সচার। এখানে 2 ml পার লিটার পানিতে দিয়ে স্প্রে করতে হবে। 2 ml পার লিটার পানিতে দিয়ে স্প্রে করতে হবে। আর কীটনাশক মাঝে মাঝে আমাদের কীটনাশক দিতে পারি সাইপারমেথ্রিন গ্রুপের। সাইপার, CYPER METHRIN, সাইপারমেথ্রিন। সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক 2 ml পার লিটার পানিতে গুলিয়ে স্প্রে করতে হবে। আবার আই রিপিট, ইনসেকটিসাইড দিলে সাইপারমেথ্রিন গ্রুপে 2 ml পার লিটার পানিতে। আর যদি আমি ফাঞ্জিসাইড, কপার ফাঞ্জিসাইড, কুপ্রাভিট, কপার অক্সিক্লোরাইড, টিল্ট অথবা বৌদ্ধ মিক্সার 2 গ্রাম আর 2 ml পার লিটার পানিতে দিয়ে স্প্রে করতে হবে। ক্লিয়ার? জি স্যার। আর কোনো কথা আছে? না থাকলে বন্ধ করে দেবো। স্যার ব্রিক্স পরীক্ষা আর কি আসবে স্যার? স্যার শেষের স্তরে ব্রিক্স আর হচ্ছে গ্রাভেলস দেওয়া হয় কেন? এই বাবা, তুমি কি পরে জয়েন করি আসো? না স্যার, ওইটা একটু নেট প্রবলেম ছিল তো, এই সমস্যা হয়েছে। শুনতে দেওয়া পাই হয় না। যাতে দ্রুত বৃষ্টির পানি অথবা তোমার ইয়ের পানি দ্রুত যাতে চলে যায়, নিষ্কাশন হয়ে যায়, পানি যেন জমে না থাকে, বিস্তার উপরে পানি কোনো অবস্থাতে জমে না থাকে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। জি স্যার। হ্যালো, কে বলছেন? আমি একবার, আপনি করছেন ধরি নাই, আমি একটা ক্লাসে আছি। আপনি রাত 9টার পরে একটু করেন ইনশাআল্লাহ। আচ্ছা, রাত 9টার উপরে পরে, রাত 9টার পরে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে সবাই, আল্লাহ হাফেজ।